আসসালামু আলাইকুম। টেস্ট প্রিপারেশন এবং এসএসসি প্রিপারেশন ব্যাচ 2027 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় লেকচার 2 এবং 3 এর এমসিকিউ সলভ ক্লাসে আমি তোমাদের সঙ্গে আছি শাহিনুর আলম, সহকারী শিক্ষক, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পায়োনিয়ার প্রোগ্রাম। চলো আমরা আমাদের লেকচার 2 এবং 3 এর এমসিকিউ সলভ ক্লাসে চলে যাই। প্রথম কোশ্চেনটা ছিল পদ্মা নদীর উৎপত্তি কোথায়। আমরা যদি পঞ্চম অধ্যায় আমাদের নদ নদী আমাদের যে টপিকটা আছে টপিকে যদি দেখি যে পদ্মা নদী আমাদের নদ নদীগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা পদ্মা নদী। পদ্মা নদীর উৎপত্তির ইতিহাস যদি আমরা দেখতে যাই সেটা পদ্মা নদীর উৎপত্তি হচ্ছে হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহে। তাহলে আমরা চারটা অপশন থেকে যদি দেখতে পাই দেখা যাচ্ছে গ নম্বরে আছে গাঙ্গোত্রী হিমবাহে, অর্থাৎ উত্তর হবে গ। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে কর্ণফুলী নদীর দৈর্ঘ্য কত। অর্থাৎ এই যে কর্ণফুলী নদীর দৈর্ঘ্যটা যদি আমরা দেখি এখানে অপশনগুলোতে একটু ট্রাই করে দেখি। 120 কিলোমিটার, 208 কিলোমিটার, ঘ নম্বরে আছে 408 কিলোমিটার এবং গ নম্বর উত্তর আছে হচ্ছে 320 কিলোমিটার। অর্থাৎ আমাদের পাঠ্য বইয়ে উল্লেখ করা আছে কর্ণফুলী নদীর দৈর্ঘ্য হচ্ছে 320 কিলোমিটার। আমরা এখান থেকে গ নম্বর উত্তরটা নিতে পারি 320 কিলোমিটার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী একটা উদ্দীপক আমরা দেখতে পাচ্ছি। উদ্দীপকটা যদি দেখি বলা হচ্ছে সাজেদুর ক্রান্তীয় চিরহরিত বনভূমি অঞ্চলে বাস করে। সে এসব প্রাকৃতিক সম্পদের গুরুত্ব জানতে গিয়ে দেখে এদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাকৃতিক সম্পদ বিভিন্নভাবে অবদান রাখছে। প্রশ্নটা বলা হচ্ছে ক্রান্তীয় চিরহরিত বনভূমির বৈশিষ্ট্য। আমরা ক্রান্তীয় চিরহরিত বনভূমি বলতে কি বুঝি এইটা যদি একটু বোঝা ট্রাই করি। চির মানে হচ্ছে চিরহরিত বলতে বোঝানো হচ্ছে এখানে হচ্ছে চিরহরিত চিরহরিত বলতে বোঝানো হচ্ছে চিরসবুজ, চিরসবুজ অর্থাৎ এই হরিত বলতে আমরা বুঝি সবুজ। তাহলে আমরা বলতে পারি যে বনের বৃক্ষগুলো সারা বছর সবুজ থাকে সেগুলো সেই বনের বৃক্ষকে বলতে পারি আমরা চিরহরিত বনের বৃক্ষ। তাহলে ক্রান্তীয় চিরহরিত বনভূমির একটা বৈশিষ্ট্য পাইলাম, সেটা কি চিরসবুজ অর্থাৎ সবসময় সবুজ থাকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি নাম্বার 1-এ বলা হচ্ছে গাছের পাতাগুলো একত্রে ঝরে না। এটা হবে কারণ চিরহরিত বৃক্ষের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর পাতাগুলো একত্রে ঝরেও না, একত্রে কি গজায়ও না। তার মানে আমরা এক নিতে পারি। 2 কি বলা হচ্ছে গাছের পাতাগুলো একত্রে ঝরে যায়, তার মানে এই বৈশিষ্ট্যটা আসে না ক্রান্তীয় চিরহরিত বনভূমি বৈশিষ্ট্যের মধ্যে। আমরা এটা উত্তর নিব না। আমরা তৃতীয় উত্তরে যদি দেখি বন সারা বছর সবুজ থাকে। আমরা একটু আগে দেখলাম চিরহরিত মানে হচ্ছে চিরসবুজ অর্থাৎ সারা বছর যে বৃক্ষের পাতাগুলো সবুজ থাকে সেই বৃক্ষের বনভূমিকে বলি ক্রান্তীয় চিরহরিত বনভূমির বৃক্ষ। তাহলে আমরা এখান থেকে 1 এবং 3 অ্যান্সার নিতে পারি। তাহলে দেখা যাচ্ছে 1 এবং 3 কোথায় আছে, 1 এবং 3 আমরা দেখতে পাচ্ছি খ নম্বরে। তাহলে আমরা এখান থেকে উত্তর নিতে পারি হচ্ছে খ। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে প্রাকৃতিক সম্পদ ব্যবহারের জন্য প্রয়োজন দক্ষ শ্রমিক, প্রচুর পরিমাণ অর্থ, সঠিক ব্যবস্থাপনা, ব্যক্তি সচেতনতা। উত্তরগুলো দেখলে আমাদের মনে প্রথমে যে কোশ্চেনটা জাগে সেটা হচ্ছে মনে হচ্ছে সবগুলো উত্তরই ঠিক হবে। অ্যাকচুয়ালি আমরা একটু ভেবে দেখি যে প্রাকৃতিক সম্পদ ব্যবহারের জন্য কোনটি প্রয়োজন সবচেয়ে বেশি, সেটা হচ্ছে সঠিক ব্যবস্থাপনা। সঠিক ব্যবস্থাপনা ছাড়া কোনো সম্পদ, কোনো কাজ, কোনো কিছুই সফল হওয়া সম্ভব নয়। তাই বলা হচ্ছে প্রাকৃতিক সম্পদ ব্যবহারের জন্য আমাদের সবচাইতে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে সঠিক ব্যবস্থাপনা। আমরা এখান থেকে গ নাম্বার অ্যান্সারটা নিতে পারি। আমরা নেক্সট কোশ্চেনের দিকে চলে যাই। ব্রহ্মপুত্র নদের উপনদী কোনটি। এখন এই উপনদীটা কি এটা আগে আমরা একটু বোঝার ট্রাই করি। দেখা যাচ্ছে এইটাকে আমরা কি বলতেছি, ধরো এটা হচ্ছে প্রধান নদী, তাহলে এটা বলতেছি আমরা প্রধান নদী। এখন প্রধান নদী থেকে যে নদীটার উৎপত্তি, দেখা যাচ্ছে প্রধান নদী থেকে একটা নদী কি হচ্ছে উৎপত্তি বা সৃষ্টি হয়েছে, তাহলে হচ্ছে সৃষ্টি। তাহলে প্রধান নদী থেকে সৃষ্টি হলে সেটাকে বলি আমরা
শাখা নদী, শাখা নদী। আর কোন একটা নদী যদি প্রধান নদীতে এসে কি হয়, মিলিত হয়, তাহলে মিলিত হওয়া, মিলিত হওয়া। তাহলে মিলিত হলে কি হবে, মিলিত হলে এটাকে বলবো আমরা উপনদী, উপনদী। তাহলে আমরা শাখা নদী এবং উপনদী কি বুঝলাম, যে নদীটা প্রধান নদী থেকে সৃষ্টি হয়, শাখা প্রশাখা বের হয়, সেটাকে বলছি আমরা শাখা নদী। আর যে নদীটা অন্য একটা নদী, যে নদীটা প্রধান নদীতে এসে মিলিত হয়, সেটাকে বলছি আমরা কি, উপনদী বলতেছি। তাহলে এখন যদি আমরা আসি ব্রহ্মপুত্র নদের উপনদী কোনটি, আমরা পঞ্চম অধ্যায় যখন পড়েছিলাম তখন আমরা মানচিত্রতে দেখেছি যে ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে যে নদীটা, সে নদীটা হচ্ছে তিস্তা। তাহলে আমরা এই অপশনগুলোর মধ্যে থেকে যদি দেখি, দেখা যাচ্ছে খ নম্বর উত্তরে আছে তিস্তা। তাহলে তিস্তা হচ্ছে ব্রহ্মপুত্র নদের উপনদী। ঠিক আছে, তাহলে আমরা উত্তর নিতে পারি এখান থেকে খ, তিস্তা। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। কুমেরু বৃত্ত রেখার মান কত? আমরা যদি অক্ষরেখাগুলোর দিকে একটু তাকাই, পৃথিবীতে 4টি বিখ্যাত অক্ষরেখা আছে। একটি হচ্ছে 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, উত্তর অক্ষরেখা। এটাকে আমরা কি বলি, এটাকে বলা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা বলতেছি আমরা এটাকে। এটাকে বলতেছি আমরা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। আর আরেকটা বলা হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, দক্ষিণ অক্ষরেখা, অক্ষরেখা। এটাকে বলতেছি আমরা মকর ক্রান্তি রেখা। আবার 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে বলা হচ্ছে, 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে বলা হচ্ছে, অক্ষরেখাকে বলা হচ্ছে সুমেরু বৃত্ত। আর 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে বলা হচ্ছে কুমেরু বৃত্ত। তাহলে আমরা যদি এখানে বিষয়গুলো দেখি যে কুমেরু বৃত্ত রেখার মান কত, তাহলে এখানে আমরা এই 4টা রেখায় দেখতে, যে 4টা রেখা আমি লিখলাম এখানে 4টা রেখায় দেখতে পাচ্ছি, এই 4টা রেখার মধ্যে আমরা কোথায় দেখি কুমেরু বৃত্ত কোনটাকে বলতেছি, 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে কি বলছি আমরা, কুমেরু বৃত্ত বলছি। তার মানে কুমেরু বৃত্ত রেখার মান হবে 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। উত্তর হবে তোমার হচ্ছে ঘ, অর্থাৎ 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা হবে উত্তর। এখানে আমরা পরবর্তী অ্যানসারের টপিকে চলে যাই। আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, চিত্রটা হচ্ছে সূর্য, প্রথমে আছে সূর্য, এরপর চন্দ্র, এরপর হচ্ছে পৃথিবী। এখন প্রশ্নটা বলা হচ্ছে উদ্দীপকের কোন তিথিকে নির্দেশ করে। এখন উদ্দীপকটা আমরা দেখতে চন্দ্র, সূর্য, পৃথিবীর অবস্থান দেখে আমরা 2টি তিথি দেখতে পাই, নাম্বার 1 এবং নাম্বার 2। আমরা একটা তিথি দেখতে পাই যেখানে প্রথমে থাকে হচ্ছে তোমার সূর্য, এরপর হচ্ছে চন্দ্র, এরপর হচ্ছে পৃথিবী। আর একটা দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাই, একটা হচ্ছে সূর্য, দেন পৃথিবী, আর একটা হচ্ছে চন্দ্র। তো এই পৃথিবী এবং সূর্যের মাঝখানে যখন এই মাঝ বরাবর চন্দ্র অবস্থান করে, এই তিথিটাকে বলি আমরা, এটাকে বলি আমরা অমাবস্যা তিথি। অমাবস্যা তিথি বলে থাকি, এটাকে আমরা অমাবস্যা তিথি বলি, অমাবস্যা তিথি, অমাবস্যা তিথি। আর সূর্য এবং চন্দ্রের মাঝে যখন পৃথিবী অবস্থান করে তখন সেটাকে বলি আমরা পূর্ণিমা তিথি, পূর্ণিমা তিথি। তাহলে বিষয়টা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত তিথিকে কোন তিথিকে নির্দেশ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি চন্দ্র এখানে কোথায়, চন্দ্র এখানে মাঝখানে অবস্থান করতেছে। চন্দ্র মাঝখানে অবস্থান করলে কোন তিথি হয়, চন্দ্র মাঝখানে অবস্থান করলে
অমাবস্যা তিথি হয়। তার মানে এখানে উত্তর হবে অমাবস্যা তিথি, অর্থাৎ উত্তর গ। আমরা নেক্সট কোশ্চেনে যদি যাই, নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে যে চিত্রে আমরা কোন শ্রেণীর জোয়ার দেখতে পাই। আমরা একটু আগে দেখলাম অমাবস্যা তিথি এবং পূর্ণিমা তিথি। এই অমাবস্যা তিথি এবং পূর্ণিমা তিথিতে যে জোয়ারটা হয় সেই জোয়ারটাকে বলি আমরা ভরা কটাল বা তেজ কটাল বলে থাকি। অর্থাৎ জোয়ার ভাটার শ্রেণী বিভাগ যদি আমরা দেখি, জোয়ার ভাটাকে বিভিন্ন ভাগ করার মধ্যে থেকে যদি দেখি আমরা, জোয়ার ভাটার মধ্যে জোয়ার 4 প্রকার। একটা হচ্ছে মুখ্য জোয়ার, মুখ্য জোয়ার। দ্বিতীয় হচ্ছে গৌণ জোয়ার, গৌণ জোয়ার। আর তৃতীয় হচ্ছে ভরা কটাল, ভরা কটাল। এর অপর নাম হচ্ছে তেজ কটাল, তেজ কটাল, তেজ কটাল। আর চতুর্থ হচ্ছে মরা কটাল, মরা কটাল, মরা কটাল। এই 4 প্রকার জোয়ার। এখন এই ভরা কটাল এবং তেজ কটাল কখন হয়ে থাকে? ভরা কটাল এবং তেজ কটাল চন্দ্র, সূর্য, পৃথিবী যখন সমসূত্রে সরল রেখা অবস্থান করে থাকে। তাহলে আমরা দেখছি চন্দ্র, সূর্য, পৃথিবী দেখি সমসূত্রে অবস্থান করতেছে। আর সমসূত্রে অবস্থান করলে কোন জোয়ার হয়ে থাকে? ভরা কটাল বা তেজ কটাল হয়ে থাকে। তাহলে আমরা এখান থেকে উত্তর নিতে পারি হচ্ছে ভরা কটাল, অর্থাৎ উত্তর গ। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। ক দেশটির অবস্থান 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা হলে এর প্রতিপাদ স্থান কত? এখন বিষয় হচ্ছে প্রতিপাদ স্থান কাকে বলে, এটা যদি আমরা বুঝি। প্রতিপাদ স্থান হচ্ছে ভূপৃষ্ঠের উপর কোন বিন্দুর বিপরীত বিন্দুকে সেই বিন্দুর প্রতিপাদ স্থান বলি। ধরো এটা হচ্ছে আমাদের যদি পৃথিবী বলি, আমরা পৃথিবীর এই বিন্দু, এখানে একটা বিন্দু আর এইখানে একটা বিন্দু, তাহলে এটা হচ্ছে ক, এটা হচ্ছে কি খ। তাহলে ক বিন্দুর বিপরীত বিন্দু কি? খ। তাহলে এই ক বিন্দুর প্রতিপাদ স্থান কি পাচ্ছি আমরা? খ পাচ্ছি। এখানে এই প্রতিপাদ স্থানের ক্ষেত্রে আমরা দুইটা অপশন দেখতে পাই। একটা হচ্ছে অক্ষাংশের ক্ষেত্রে, আর একটা পাই আমরা দ্রাঘিমার ক্ষেত্রে। অক্ষাংশের ক্ষেত্রে প্রতিপাদ স্থান আমরা কিভাবে নির্ণয় করি? তাহলে অক্ষাংশের ক্ষেত্রে প্রতিপাদ স্থান হচ্ছে, অক্ষাংশের ক্ষেত্রে প্রতিপাদ স্থান, প্রতিপাদ স্থান স্থানের ডিগ্রিটা একই হবে। স্থানের ডিগ্রিটা, অর্থাৎ প্রতিপাদ স্থানের যে ডিগ্রি আমরা পাচ্ছি এখানে, এই ডিগ্রিটা একই হবে। প্রতিপাদ স্থানের ডিগ্রি একই হবে, একই হবে, শুধু দিক পরিবর্তন হবে, দিক পরিবর্তন হবে। তার মানে উত্তর থাকলে কি হবে? আমরা যদি উত্তর দেখি, উত্তর থাকলে এটা হবে দক্ষিণ, আর দক্ষিণ থাকলে হবে উত্তর। এটা হচ্ছে অক্ষাংশের ক্ষেত্রে। আর দ্রাঘিমার ক্ষেত্রে কি হবে? দ্রাঘিমার ক্ষেত্রে 180 ডিগ্রি। অর্থাৎ দ্রাঘিমার ক্ষেত্রে যদি আমরা বলি, আমরা দ্রাঘিমার ক্ষেত্রে আমরা যদি একটু দেখার ট্রাই করি, দ্রাঘিমার ক্ষেত্রে প্রতিপাদ স্থান হবে, প্রতিপাদ স্থান হবে 180 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে। অর্থাৎ 180 ডিগ্রি থেকে ওই ডিগ্রিটা বিয়োগ করতে হবে, যে ডিগ্রিটা আছে সেই ডিগ্রিটা আমরা কি করব? ডিগ্রি বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে। এবং কি করতে হবে? তোমার হচ্ছে দিক পরিবর্তন হয়ে যাবে, দিক পরিবর্তন হবে, অর্থাৎ দিক পরিবর্তন হবে, পরিবর্তন হবে। এক্ষেত্রে পশ্চিম থাকলে পূর্ব হবে, আর হচ্ছে পূর্ব থাকলে পশ্চিম হবে। এক্ষেত্রে পশ্চিম থাকলে পূর্ব হবে, আর পূর্ব থাকলে পশ্চিম হবে, পশ্চিম হবে। এখন আমরা যদি দেখি ক দেশটির অবস্থান 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায়, তার মানে এখানে কি কোন ক্ষেত্রে প্রতিপাদ স্থান বলছে?
দ্রাঘিমার ক্ষেত্রে প্রতিবাদ স্থান বলছে। তাহলে দ্রাঘিমার ক্ষেত্রে প্রতিবাদ স্থানের নিয়ম কি? নিয়ম হচ্ছে 180 ডিগ্রি থেকে ওই ডিগ্রিটা বিয়োগ করতে হবে। তাহলে 180 ডিগ্রি থেকে আমরা যদি 60 ডিগ্রি বিয়োগ করি, তাহলে 180 ডিগ্রি বিয়োগ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে বিয়োগ করলে কত পাই আমরা? বিয়োগ করলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 120 ডিগ্রি। এখন এখানে কোন দিক আছে? পূর্ব দিক আছে। আমরা কি বললাম যে দিক পরিবর্তন হয়ে যাবে। পূর্ব থাকলে কি হবে? পূর্ব থাকলে পশ্চিম হবে। তাহলে 120 ডিগ্রি কি হবে এখানে? পশ্চিম। তাহলে আমরা এখানে উত্তরটা নিতে পারি 120 ডিগ্রি পশ্চিম, যেখানে আছে সেই উত্তরটা হবে। আমরা কোথা থেকে দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এখানে ঘ নম্বরে বলা আছে 120 ডিগ্রি পশ্চিম। তার মানে ক দেশটির অবস্থান 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা হলে এর প্রতিবাদ স্থান হবে 120 ডিগ্রি পশ্চিম, অর্থাৎ উত্তর হবে এখানে ঘ। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে ওজোন স্তরের আনুমানিক গভীরতা কত? বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে এই স্তরগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা স্তর হচ্ছে ওজোন স্তর। আর এই ওজোন স্তরের গভীরতা আমরা জানি যে 12 থেকে 16 কিলোমিটার, অর্থাৎ ওজোন স্তর, ওই স্তরের যদি আমরা গভীরতাটা মাপার ট্রাই করি তাহলে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে 12 থেকে 16 কিলোমিটার হয়ে থাকে। উত্তর হবে এখানে খ 12 থেকে 16 কিলোমিটার, অর্থাৎ ওজোন স্তরের যে গভীরতা পাচ্ছি এটা 12 থেকে 16 কিলোমিটার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখা যাচ্ছে ভূমিকম্প প্রতিরোধে ইটের তৈরি ঘর কয় তলার বেশি করা যাবে না। আমরা ভূমিকম্প যখন পড়েছিলাম, ভূমিকম্প চ্যাপ্টারে আমাদের স্পষ্ট করে উল্লেখ করা আছে যে ভূমিকম্প যেহেতু এমন একটা প্রাকৃতিক দুর্যোগ, এটা আকস্মিক হয়ে থাকে, এটার কোনো পূর্বাভাস নেই, তাই আমাদের আগে থেকে এই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। এই প্রতিরোধের অংশ হিসেবে বাড়ি তৈরি করতে হলে আমাদের ন্যাশনাল বিল্ডিং কোড অনুসরণ করতে হবে। এছাড়াও ইটের তৈরি বাড়ি করতে হলে আমাদের অবশ্যই 4 তলার বেশি ভবন নির্মাণ করা যাবে না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে উত্তর হচ্ছে 4 কোথায় আছে? উত্তর 4 আছে গ নাম্বারে। আমরা উত্তর লিখতে পারি গ 4 তলা। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। মানুষের জন্য প্রয়োজনীয় স্তর কোনটি? অর্থাৎ বায়ুমণ্ডলের যে স্তরগুলো আমরা দেখতে পাচ্ছি এই স্তরগুলোর মধ্যে হচ্ছে আমরা ট্রোপোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমণ্ডল, প্রত্যেকটা স্তরে যদিও বা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তবে মানুষের জন্য সবচাইতে প্রয়োজন যে স্তরটা সেই স্তরটা হচ্ছে ট্রোপোমণ্ডল। এখন কেন প্রয়োজন যদি আমরা আসি, এই কারণে প্রয়োজন কারণ এই স্তরে মেঘ, বৃষ্টি, কুয়াশা সবকিছু এই স্তরে হয়ে থাকে, তাই এই স্তরটা মানুষের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। তাই আমরা এই স্তরটা নিতে পারি যে মানুষের জন্য সবচেয়ে প্রয়োজনীয় স্তর হচ্ছে কে? ট্রোপোমণ্ডল। আমরা পরবর্তী কোশ্চেনটা দেখতে পাচ্ছি কোন দুটি গ্রহের মধ্যবর্তী অবস্থান দিয়ে গ্রহাণুপুঞ্জের অবস্থান নির্ণয় করা হয়? এখন আমাদের এই মহাবিশ্বের গ্রহ রয়েছে 8টি। এই 8টি গ্রহের মধ্যে 2টি গ্রহ রয়েছে যে 2টি গ্রহের মাঝখানে অসংখ্য গ্রহাণু থাকে, আর এই গ্রহাণুগুলোকে একত্রে গ্রহাণু পুঞ্জ বলা হয়। আর এই গ্রহাণুগুলোর মধ্যে থেকে যদি আমরা দেখি যে কোন গ্রহ দুটির মাঝখানে এই গ্রহাণুগুলো থাকে, দেখা যাচ্ছে যে মঙ্গল এবং বৃহস্পতি এই 2টি গ্রহের মাঝখানে অসংখ্য গ্রহাণু রয়েছে এবং এই গ্রহাণুগুলোকে আমরা একত্রে গ্রহাণুপুঞ্জ বলতে পারি। তাহলে আমরা এখান থেকে উত্তরটা নিতে পারি হচ্ছে গ, যে মঙ্গল এবং বৃহস্পতির মধ্যবর্তী অবস্থান করে গ্রহাণুপুঞ্জগুলো। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। ক স্থানের দ্রাঘিমা 60 ডিগ্রি পূর্ব এবং খ স্থানের দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব হলে স্থান দুটির স্থানীয় সময়ের পার্থক্য কত? আমরা যখন ম্যাথ সলভ করেছি তখন তোমাদের বেশ কিছু টেকনিক শেখানো হয়েছিল। টেকনিকগুলো কি? আমরা যখন এই দ্রাঘিমা রিলেটেড অঙ্ক করব আমরা, তখন দ্রাঘিমা থেকে সময় নির্ণয় করতে বলে প্রথম কাজ কি হবে? একটা কাল্পনিক রেখাচিত্র অঙ্কন করতে হবে। দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে দ্রাঘিমার ব্যবধান নির্ণয় করতে হবে। তৃতীয় কাজ হচ্ছে আমাদের এই দ্রাঘিমার ব্যবধান থেকে সময় নির্ণয় করতে হবে। তারপর আমরা পূর্ব পশ্চিম বিবেচনা করে সময় যোগ বা বিয়োগ করবো, যেহেতু এখানে যোগ বিয়োগ কিছু করতে হবে না, জাস্ট সময়টা বের করতে হবে, সেটা করবো আমরা। তাহলে প্রথম যে কাজটা আমি তোমাদের বলছিলাম যে একটা কাল্পনিক রেখাচিত্র, কাল্পনিক রেখাচিত্র যদি আমরা এখানে অঙ্কন করতে যাই, এইভাবে একটা আমরা অঙ্কন করবো কাল্পনিক রেখাচিত্র। এখানে 0.0 ডিগ্রি দিব, আর বাম দিকটা আমরা কি জানি? বাম দিক মানে হচ্ছে পশ্চিম দিক, বাম দিক মানে হচ্ছে পশ্চিম, আর ডান দিক মানে হচ্ছে পূর্ব। বাম মানে হচ্ছে পশ্চিম এবং ডান মানে হচ্ছে কি? ডান মানে হচ্ছে পূর্ব। তাহলে আমরা এটাকে পাচ্ছি হচ্ছে পূর্ব। এখন দেখা যাচ্ছে যে দুটাই কোন দিকে আছে? দুটাই পূর্ব দিকে আছে। একটা হচ্ছে 60 ডিগ্রি পূর্ব, আর খ স্থান কি পাচ্ছি আমরা? 90 ডিগ্রি পূর্ব। তাহলে পূর্ব দিকে, তাহলে এখানে পাচ্ছি আমরা এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা পূর্ব, আর কি 90 ডিগ্রি
পূর্ব, এটা হচ্ছে ক, এটা হচ্ছে খ। এখন স্থান দুটি কি বলছে? স্থান দুটি সময়ের পার্থক্য কত বের করতে বলছে। তাহলে প্রথম কাজ কি আমাদের? দ্রাঘিমার ব্যবধান। দ্রাঘিমার ব্যবধানের ক্ষেত্রে দুইটা অপশন হচ্ছে। নাম্বার ওয়ান অপশন হচ্ছে যদি দ্রাঘিমাগুলো দুটোই পূর্ব দিকে থাকে অথবা দুটোই পশ্চিম দিকে থাকে, তাহলে কি করবো আমরা? তাহলে দ্রাঘিমার ব্যবধান বিয়োগ করতে হবে। আবার যদি দেখা যায় দ্রাঘিমাগুলো একটা পূর্ব দিকে একটা পশ্চিম দিকে, তাহলে কি করতে হবে? দ্রাঘিমার ব্যবধান যোগ করতে হবে। তাহলে দেখা যাচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিষয়টা, সেটা হচ্ছে দুটোই পূর্ব দিকে আসলে কি করবো? যোগ না বিয়োগ করবো? অবশ্যই আমরা কি এখানে বিয়োগ করব। তাহলে দ্রাঘিমার ব্যবধান যদি আমরা আসি, দ্রাঘিমার ব্যবধান বিয়োগ করলে কত হবে? 90 ডিগ্রি পূর্ব আর বিয়োগ 60 ডিগ্রি পূর্ব। এখানে আমরা লিখে দেবো যে দ্রাঘিমা, দ্রাঘিমা, দ্রাঘিমা লিখে দেবো আমরা দ্রাঘিমা। তাহলে কত পাচ্ছি আমরা এখান থেকে? 30 ডিগ্রি। এখানে আর পূর্ব পশ্চিম লিখবো না, এখানে ডিরেক্ট লিখে দিব আমরা দ্রাঘিমা লিখে দিব। এখন আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের ব্যবধান কত? 4 মিনিট। তাহলে 30 ডিগ্রি সময় দ্রাঘিমার জন্য সময়ের ব্যবধান কত হবে? তাহলে আমরা যদি লিখি যে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য 4 মিনিট। 4 মিনিট। তাহলে 30 ডিগ্রির জন্য কত হবে? 30 ডিগ্রির জন্য আসে, তাহলে 30 ডিগ্রির জন্য যদি পাই কত? 4 গুণন 30, কত পাচ্ছি? 120 মিনিট। তাহলে 120 মিনিট সমান কত লিখতে পারি? 120 মিনিট সমান হচ্ছে 2 ঘন্টা। তাহলে স্থান দুটির মধ্যে সময়ের ব্যবধান, অর্থাৎ এই দুই স্থানের মধ্যে সময়ের ব্যবধান যদি আমরা ডিপেন্ড করে থাকি, তাহলে সময়ের ব্যবধান হবে হচ্ছে এটা এখানে কত? 2 ঘন্টা। তাহলে আমরা অপশনের মধ্যে দেখি কোনটা আছে, অপশনের মধ্যে খ, সময়ের ব্যবধান হবে 2 ঘন্টা। আমরা নেক্সট টপিকে চলে যাই। পৃথিবীতে কেন দিন রাত্রি সংঘটিত হয়? আমরা যদি অপশনগুলো দেখি, আণবিক গতির কারণে, বার্ষিক গতির কারণে, সরল গতির কারণে। পৃথিবীর গতি মূলত দুই প্রকার, একটা হচ্ছে আণবিক গতি, একটা হচ্ছে বার্ষিক গতি। আণবিক গতি মানে 24 ঘন্টায় যা কিছু সংঘটিত হয়। 24 ঘন্টা কি কি হয়? দিন রাত্রি হয়, আর কি হয়? জোয়ার ভাটা হয়ে থাকে। আর বার্ষিক গতির ফলে কি কি হয়? সারা বছরের মধ্যে কি কি হয়? যেমন ঋতু পরিবর্তন হয়, দিবারাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে। যেহেতু প্রশ্নে বলা হচ্ছে পৃথিবীতে কেন দিন রাত্রি হয়, দিন রাত্রি সংঘটিত হয়, তাহলে কোন গতি? আণবিক গতি। উত্তর হবে 1, অর্থাৎ উত্তর ক। আমরা পরবর্তী যাই কোশ্চেনে। নিচের তথ্যের আলোকে নিম্নের দুটি প্রশ্নের উত্তর দাও। কি বলা হচ্ছে? বলা হচ্ছে শিলা ও রাসেল শীতের ছুটিতে বেড়াতে যায়। রাসেল তার মামার সাথে দেশের উত্তর পূর্বাঞ্চলে, আর শিলা তার বাবার সাথে কুমিল্লায় যায়। এখন প্রশ্ন হচ্ছে রাসেলের দেখা জায়গাটির সাথে মিল রয়েছে। আমরা চতুর্থ অধ্যায় যদি দেখি বাংলাদেশের ভূপ্রকৃতিকে 3টে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, দ্বিতীয়টাকে বলা হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, আর তৃতীয়টাকে বলা হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমূহ। এখন এই টারশিয়ারি যুগের পাহাড় সমূহ ওকে আবার 2টে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ, আর একটা বলা হচ্ছে দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ। এখন বলা হচ্ছে যে রাসেলের দেখা, রাসেল কোথায় গিয়েছিল? রাসেল তার মামার সাথে দেশের উত্তর পূর্বাঞ্চল কি অবস্থা? ভূপ্রকৃতির বৈশিষ্ট্য কোন ভূমিরূপ অবস্থিত? ভূপ্রকৃতির বৈশিষ্ট্য অনুসারে টারশিয়ারি যুগের পাহাড়। তাহলে আমরা যদি দেখি এখানে উত্তর কি হবে? উত্তর ক, টারশিয়ারি যুগের পাহাড়। আমরা পরবর্তীতে কোশ্চেনে চলে যাই। শিলার বেড়ানো জায়গাটির মূল বৈশিষ্ট্যটা কি? আমরা একটু উদ্দীপকটা দেখে আসি যে শিলা তার বাবার সাথে কুমিল্লায় গেছিল। এখন কুমিল্লা এটার বৈশিষ্ট্য কি? এখন বলা হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতিক বৈশিষ্ট্য অনুসারে
লালমাই পাহাড় প্লাইস্টোসিন কালের একটা অংশ হচ্ছে লালমাই পাহাড়। লালমাই পাহাড় কোথায়? কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। তাহলে সে যেহেতু কুমিল্লায় গিয়েছিল, এই জায়গাটির বৈশিষ্ট্যগুলো কেমন? বৈশিষ্ট্যগুলোর মধ্যে বলা হচ্ছে মাটি লালচে, মাটিতে নুড়ি ও কঙ্কর মিশ্রিত সবুজ প্রকৃতি। এখন এই হচ্ছে তোমার এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি এখান থেকে, তাহলে দেখা যাচ্ছে যে প্লাইস্টোসিন কালের সময়ের মধ্যে লালমাই পাহাড়ের যে বৈশিষ্ট্যের মধ্যে বলা হয় মাটি লালচে। আর কি বৈশিষ্ট্য আছে? মাটিতে নুড়ি এবং কঙ্কর মিশ্রিত আছে। এই 1 এবং 2 বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। সবুজ প্রকৃতির এই বৈশিষ্ট্য আমরা এখানে দেখতে পাই না, কারণ উত্তর হবে এখানে 1 এবং 2, অর্থাৎ উত্তর হবে ক। পরবর্তী কোশ্চেন দেখি আমরা। বাংলাদেশের ভূমির কত ভাগ প্লাবন সমভূমি? অর্থাৎ এই যে আমরা একটু আগে দেখলাম যে বাংলাদেশের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশের ভূমিরূপকে আমরা 3টে ভাগ করতে পারি। নাম্বার 1 হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, এক নম্বর হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। 2 হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। আর 3 হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমূহ, সাম্প্রতিক কালের সোপান সমূহ, প্লাবন সমভূমি। প্লাবন সমভূমি কোনটা কত পার্সেন্ট? আমরা জানি টারশিয়ারি যুগের পাহাড় সমূহ হচ্ছে এটা হচ্ছে 12% এলাকা নিয়ে গঠিত, এটা হচ্ছে 8% এলাকা নিয়ে গঠিত, এটা পাচ্ছি আমরা এখান থেকে 8% এলাকা নিয়ে গঠিত, 8%। আর এটা হচ্ছে 80% এলাকা নিয়ে গঠিত। এলাকা নিয়ে গঠিত এটা 80% এলাকা নিয়ে গঠিত। তাহলে এখানে যে বিষয়টা বলছে যে বাংলাদেশের ভূমির কত ভাগ প্লাবন সমভূমি, সাম্প্রতিককালে প্লাবন সমভূমি যা প্লাবন সমভূমি তা, তাই আমরা এখান থেকে উত্তর নিতে পারি কত? 80% লেখা, অর্থাৎ উত্তর গ। আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে? বাংলাদেশের মোট বৃষ্টিপাতের কত ভাগ বর্ষাকালে হয়ে থাকে? অর্থাৎ বাংলাদেশের বর্ষাকাল হচ্ছে জুন থেকে অক্টোবর, এই সময় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে। আর বাংলাদেশের মোট বৃষ্টিপাতকে 5 ভাগে ভাগ করা হয়, এই 5 ভাগের 4 ভাগ বৃষ্টিপাত এই বর্ষাকালে হয়ে থাকে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাই 5 ভাগের 4 ভাগ কোথায় আছে? ক নম্বরে। এখান থেকে উত্তর নিতে পারি আমরা ক। নেক্সট কোশ্চেন, অর্থাৎ এটা লাস্ট কোশ্চেন আমাদের। ক্রান্তীয় পাতাঝরা ও পত্র পতনশীল ভূমির প্রধান বৃক্ষ কোনটি? ক্রান্তীয় পাতাঝরা ও পত্র পতনশীল বনভূমির প্রধান বৃক্ষর বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, এই বনের বৃক্ষের বৈশিষ্ট্যগুলো হচ্ছে শীতকালে এই বনের বৃক্ষের পাতাগুলো সবগুলো ঝরে যায়। আর এই বৃক্ষগুলোর মধ্যে থেকে সবচেয়ে প্রধান যে বৃক্ষটাকে আমরা বলে থাকি যে এই বৃক্ষটা প্রধান, সেটা হচ্ছে শাল। তোমরা দেখবা শাল বাগানে যদি কখনো তোমরা যে থাকো, আমাদের উত্তরাঞ্চলে শাল বাগান অনেকগুলো আছে, মানে টুরিস্ট স্পট হিসেবে, যেমন সিংড়া ফরেস্ট আছে। তোমরা যদি সেখানে দেখতে যাও শীতকালে, দেখবা যে শাল গাছের পাতাগুলো একটাও নেই। তো এই বনের বৃক্ষের অন্যতম একটা প্রধান বৃক্ষ হচ্ছে শালবন বৃক্ষ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে লেকচার 4 এবং লেকচার 5-এ। ধন্যবাদ।